বাংলাদেশের রাজনীতিতে লেটেস্ট আলোচিত ঘটনা কি? নিঃসন্দেহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। কিন্তু যতটা আলোচনা তার পদত্যাগ নিয়ে, তার চেয়েও বেশি আলোচনা হঠাৎ পদত্যাগের আসল কারণ নিয়ে। কাগজে কলমে যে আলোচনায় কারণগুলো উঠে আসছে, এর মধ্যে অন্যতম হলো তার অসুস্থতা। কিন্তু রাজনীতিতে একটা পুরনো কথা আছে, অনেক সময় যেটা দেখা যায় সেটা আসলে পুরো সত্য নয় বা পুরো গল্পটা নয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের আগে এমন কিছু ঘটনা ঘটেছে গত কয়েকদিনে, যেগুলো আলাদা করে দেখলে সাধারণ ঘটনা মনে হবে, কিন্তু এগুলোকে যদি এক সুতোয় গাঁথা হয় তাহলে হয়তো পাওয়া যাবে একেবারেই অন্য একটি ছবি। তাই প্রশ্ন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের কারণ শুধুই কি অসুস্থতা, নাকি আড়ালে আছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ? এখন পর্যন্ত পাওয়া তথ্য, বিভিন্ন সূত্রের প্রতিবেদন এবং ঘটনাগুলোর ধারাবাহিকতা মিলিয়ে বিষয়টি আমরা বুঝতে চেষ্টা করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত যেসব তথ্য সামনে এসেছে, যেসব দাবির কথা বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সব একসঙ্গে মেলালে যে প্রশ্নটি সামনে আসছে তা হলো, হঠাৎ কেন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন? একটু পেছন ফিরে দেখি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল, অর্থাৎ এখনো 2 বছরেরও বেশি সময় তার দায়িত্বে থাকার কথা। কিন্তু তিনি মাঝপথেই পদত্যাগ করলেন এবং পদত্যাগপত্রে কারণ হিসেবে লিখলেন তার গুরুতর শারীরিক অসুস্থতার কথা। জানালেন দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তিনি। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সম্প্রতি চিকিৎসকরা তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি নামের এক জটিল রোগ শনাক্ত করেছেন। এই রোগের কারণে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় বলেই পদত্যাগ করেছেন। এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু এটা তো হলো আসলে আনুষ্ঠানিক ব্যাখ্যা। এ পর্যন্ত যদি দেখি তাহলে সবকিছুই পরিষ্কার, কিন্তু এখান থেকেই আসলে মূল প্রশ্ন শুরু হচ্ছে বা শুরু হতে পারে। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, রাজনীতিতে অনেক সময় ঘটনার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঘটনার ব্যাখ্যা। রাষ্ট্রপতির পদত্যাগের ক্ষেত্রেও কি ঠিক সেটাই হচ্ছে? প্রথম আলোচনাটি শুরু হয় একটি কথিত ফোনালাপ নিয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় গত 9 থেকে 18 মে, মানে এবছরের এই সময়ে লন্ডন সফরের তিনি সফর করেছেন। এই সফরকালে রাষ্ট্রপতি নাকি ভারতে অবস্থানরত বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কিছু প্রতিবেদনে এমনও বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানার পর তৎক্ষণাৎই রাষ্ট্রপতিকে পদত্যাগেরও নাকি পরামর্শ দিয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন এমন কোনো ফোনালাপ হয়নি, মানে সংগঠিত হয়নি। একটি গণমাধ্যমকে এমনও তিনি বলেছেন, বা দু একজন নিকটাত্মীয় এমনকি গণমাধ্যম কর্মীকে বলেছেন এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাহলে কি দেখলাম, মানে আমাদের সামনে এখন দুটো অবস্থান, একদিকে বিভিন্ন সূত্রের দাবি, অন্যদিকে রাষ্ট্রপতির সরাসরি অস্বীকার। তাই বিষয়টির যে কোনো এক পক্ষ অবলম্বন করে নিশ্চিত
সত্য হিসাবে এটিকে দেখার সুযোগ নেই। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে মনোযোগ দিতে চাই। শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমও এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। এই যে বললাম টেলিফোনের কথা, এটি নিয়েও দেশি বিদেশি গণমাধ্যম কি বলছে। রয়টার্স, বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিভিন্ন সূত্রের বরাতে লিখেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর রাষ্ট্রপতির উপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে। এখানেও একই কথা প্রযোজ্য। এসব প্রতিবেদন মূলত বিভিন্ন সূত্রের বক্তব্যের উপর ভিত্তি করে রচিত বা তৈরি। এখন পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো কারণ স্বীকার করেনি যে সরকার শেখ হাসিনার ফিরে আসার ঘটনায় বিচলিত বা অস্থির বা অস্বস্তিতে আছে। সরকার এটি মুখ খুলে স্বীকার করেনি। তাই এটিও নিশ্চিত তথ্য নয়, বরং প্রকাশিত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। তবে সাম্প্রতিক কিছু ঘটনা দেশের মানুষের নজর কেড়েছে। মানুষ কিন্তু অনেক বুঝতে পারে অনেক কিছু, তাদের মতো করে তারা বিশ্লেষণ করে। সেগুলো কি? দেখুন, রোজার ঈদ এবং কোরবানির ঈদের নামাজ পড়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু রোজার ঈদে তারা পাশাপাশি নামাজ পড়েছিলেন। কোরবানির ঈদে নামাজ আদায় করবার সময় এই দুজনের অবস্থান বদল হয়েছে। এটি নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেছেন, আপনারা জানেন। সেই চীন সফর থেকে তিনি ফিরে এসেছেন অনেকদিন হলো। প্রচলিত রীতি অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাৎ করবার কথা, কিন্তু তিনি করেননি। যেমনটি বলছিলাম যে ইতিমধ্যে লম্বা সময় পার হয়ে গেছে। এই কথাটির সময়টাকে গুরুত্ব দিচ্ছি এ কারণেই, এই সরকার মানে তারেক রহমানের সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তার ঠিক আগে বা পরপর আমরা দেখেছি 16ই ডিসেম্বরের 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, 26শে মার্চের যে রাষ্ট্রীয় যে আচার অনুষ্ঠান রয়েছে, সেসব জায়গায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে সৌহার্দ্য, যে শ্রদ্ধা এবং সম্মানের সম্পর্ক, এটি কিন্তু আমরা ঘাটতি দেখছি। অনেকেই দেখছেন যে আসলে এই জায়গাটিতে কোথাও যেন ছন্দপতন হয়েছে। ও যেটি বলছিলাম যে শুরুর দিকে রাষ্ট্রপতির সঙ্গে যে সম্পর্ক দেখেছে প্রধানমন্ত্রীর দেশের মানুষ বা সরকারের সঙ্গে দেশের মানুষ যে সম্পর্ক দেখেছে, তা যেন হঠাৎ করে শীতল হয়ে গেছে। এর ভিতরে আপনারা জানেন কিছুদিন আগে ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন, মিস্টার দীনেশ ত্রিবেদী। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, এগ্রিমো বলে বা ক্রেডেনশিয়াল যাই হোক এটি তিনি দিয়েছেন, এবং বঙ্গভবনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পাননি। আবার ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্ক সফরে গেছেন, আপনারা জানেন। এই যাবার আগে তিনি রাষ্ট্রপতির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এসব নিয়ে বিস্তারিত তথ্য কিন্তু গণমাধ্যমে সেভাবে আসেনি। তো আলাদা করে যদি এই বিষয়গুলোকে আমরা দেখি, মনে হবে এগুলো স্বাভাবিক প্রশাসনিক ঘটনা। কিন্তু একসঙ্গে মিলিয়ে দেখলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মনেই এগুলো প্রশ্ন তৈরি করছে। এবার আবার একটু পদত্যাগের কারণগুলো নিয়ে আবার একটু কথা বলি। সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে তার শারীরিক অবস্থা সত্যিই ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য তার সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনার কথাও জানা গেছে। অর্থাৎ স্বাস্থ্যগত কারণ উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, এটি আমরা বুঝতে পারছি। তাহলে প্রশ্নটা কোথায়? যদি অসুস্থতাই কারণ হয়ে থাকে পদত্যাগের, তাহলে পদে থেকেই তো বিদেশে চিকিৎসা নিতে যেতে পারতেন রাষ্ট্রপতি। গত মেতে আমরা যেমন দেখেছি তিনি লন্ডন গিয়েছিলেন। তা না করে ঠিক এই সময়ে পদত্যাগ করতে হলো কেন? পদত্যাগ করলেন কেন? তাই সাধারণ মানুষ প্রশ্ন করছেন, এই পদত্যাগের পেছনে যদি রাজনৈতিক কারণও থেকে থাকে, সেই কারণটা কি, এটি তারা সন্ধান করছেন। তবে আমি খোলাসা করে বলতে চাই যে এই মুহূর্তে এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর কারো কাছে নেই। তবে এখন পর্যন্ত
বিশ্লেষণ যদি করি, তিনটি ব্যাখ্যা আমাদের সামনে আমরা দেখতে পারি। প্রথমত, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এতটাই অবনতির দিকে গিয়েছে যে দায়িত্বে থাকা বা দায়িত্ব পালন করা, সাংবিধানিক দায়িত্ব, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিল না। দ্বিতীয়ত, বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা রাজনৈতিক চাপের যে কথাগুলো শোনা যাচ্ছে, সরকার অস্বস্তিতে আছে, রাজনৈতিক চাপ মনে করছে, এই দাবিগুলো সত্য হতে পারে। তৃতীয়ত, এর দুটোর কোনোটাই নয়, বাস্তবতা হয়তো এই দুটোর মাঝামাঝি এমনটাও হতে পারে। অর্থাৎ স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও হয়তো যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে, রাষ্ট্রপতি নিয়েছেন, এটিকে প্রভাবিত করেছে বা করতে পারে। আবার এই তিনটির কোনটি বাস্তবতার সবচেয়ে কাছাকাছি? এর মধ্যে চতুর্থ একটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। হয়তো এমন কিছু ঘটেছে যেটা এখনো প্রকাশ্যে আসেনি, মানে 4 নম্বর যেটি বললাম। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে হচ্ছে কেন যেন অন্য জায়গায়। রাষ্ট্রপতির পদত্যাগকে যদি শুধু একজন ব্যক্তির বিদায় হিসেবে দেখা হয়, তাহলে হয়তো পুরো ছবিটা আমরা দেখতে পাবো না। কারণ ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন বাংলাদেশের রাজনীতি নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বা নতুন সন্ধিক্ষণের মুখোমুখি। এজন্যই প্রশ্ন আসতে পারে, সামনের মাসগুলোতে, সামনের সময়ে কি হতে যাচ্ছে? কে ফিরবেন বাংলাদেশে? কে কি সিদ্ধান্ত নেবেন? দেশের রাজনৈতিক সমীকরণ সামনের দিনগুলোতে কোন দিকে যাবে? আমি নিশ্চিত এসব প্রশ্নের উত্তর এখনো সময়ের কাছেই রক্ষিত আছে বা লুকিয়ে আছে। ইতিহাস আমাদেরকে একটি শিক্ষা দেয়, রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ ঘটনার আসল কারণ আমরা সঙ্গে সঙ্গে, মানে তাৎক্ষণিকভাবে জানতে পারি না। এটা জানতে কখনো কয়েক মাস লেগে যায়, কখনো কয়েক বছর পরে জানতে পারি, কখনো সংশ্লিষ্ট ব্যক্তিদের স্মৃতিকথা বা প্রকাশিত নথির মাধ্যমে পুরো চিত্র সামনে আসে। হয়তো এবারের ঘটনাটিও তেমনই হতে চলেছে। তাই আমাদের কাজ হলো অযথা গুজবকে তথ্য বানিয়ে ছড়ানো নয়, আবার প্রশ্ন উত্থাপনও বন্ধ করে দেওয়া নয়, বরং নিশ্চিত তথ্যকে নিশ্চিত তথ্য হিসেবে দেখা এবং যেসব বিষয় এখনো দাবি, সূত্র বা বিশ্লেষণের পর্যায়ে রয়েছে সেগুলোকে সেভাবেই বিবেচনা করা। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করলো। সেই অধ্যায় আমাদের কোথায় নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, শেষ করার আগে বলবো, তথ্য থাকুক তথ্যের জায়গায়, বিশ্লেষণ থাকুক যুক্তির আলোয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।